ফার্স্টে হচ্ছে ঢাকা বোর্ড 2025 সালের এই কোশ্চেনটা দ্রাব্যতা রিলেটেড। হ্যাঁ, দ্রাব্যতা নিয়ে তো প্রবলেম ছিল। প্রথমে দেখো পাত্র 1 এর ভিতরে যে একটা দ্রবণ দেওয়া সেটার নাম হচ্ছে mx3, তার মানে দ্রবণটার নাম উল্লেখ করে দেয়। আর এই পাত্রের আয়তন কত? 20 মিলিলিটার। মিলিলিটার দেখে কি বুঝতেছি? আয়তন। আর এখানে কি আছে? এটার ঘনমাত্রা 1.25 * 10⁻³ m। এই m দ্বারা কি বুঝতেছি? মোল লিটার ইনভার্সন। এই দ্বারা বোঝায় ঘনমাত্রা। পাত্র 1 এ তাহলে আয়তন আর ঘনমাত্রা দেওয়া। পাত্র b তে কি আছে? BOH। এখানেও কি দেওয়া? আয়তন এবং ঘনমাত্রা দেওয়া। এবং এখানে দেখো KSP কার দেওয়া আছে? MOH3, যেটার হচ্ছে কি KSP দেওয়া। ওকে, তাহলে প্রথম কোশ্চেন দেখো MOH3 এর দ্রাব্যতা বের করতে বলছে, তাই না? তাহলে দ্রাব্যতা সাধারণত আমরা কিভাবে বের করি? দেখো তো, দ্রাব্যতা কিভাবে বের করি সেটা যদি জানতে চাও আগে আমাকে কি বের দ্রাব্যতা মানে কি সেটা জানতে হবে, তাই না? দ্রাব্যতা মানে কি? এস না, দ্রাব্যতা মানে ঘনমাত্রা। তাহলে এই কোশ্চেনে আমাদের ঘনমাত্রা জানতে চাইছে, তাহলে আমরা সলভ করি। তাহলে কার ঘনমাত্রা জানতে চাইছে? MOH3। এবার MOH3 কি আমি তো আর জানি না, তাই না? তাহলে প্রথমে আমাকে কি করতে হবে? এটা বিয়োজিত করতে হবে। তাহলে MOH3 কে বিয়োজিত করে পাই বা লিখবা প্রদত্ত বিক্রিয়াটিকে বিয়োজিত করে পাই। তাহলে MOH3 কে যদি বিয়োজিত করো বা ভাঙো তাহলে এখানে কি তৈরি হবে? আমরা যখন যৌগ ভাঙার ক্লাস করছি তখন কি শিখাইছি যে প্রথমে এখানে কি আছে? M, তাই না? তাহলে M এর পাশে তো কিছু নাই, যেটা পাশে থাকে ওটা কোথায় বসে? সামনে বসে। তাহলে m এর পাশে কত আছে? 1। তাহলে m এর সামনে 1 বসলেও যা, না বসলেও তা, কোনো চেঞ্জ নাই। আচ্ছা, তারপরে এবার এটা যোজনী বসাইতে হবে। তাহলে এটা যোজনী কত? m পাশের যে যৌগ তার পাশে এটা যোজনী বসে, তাই না? তাহলে পাশের যৌগ কি আছে? 3। তার মানে এটার যোজনী আমাদের কত? 3 প্লাস। ঠিক আছে? আচ্ছা, তারপরে প্লাস। তারপরে আমাদের কি করতে হয়? হাইড্রক্সিলের পাশে কত আছে? 3। তার মানে এবার আমাকে কি লিখতে হবে? আগে এই 3টা লিখতে হবে। 3 লিখে দিলাম। তারপর কি করতে হবে? হাইড্রক্সিল লিখতে হবে। ওকে, তারপর হাইড্রক্সিল লিখলাম। এবার হাইড্রক্সিলের যোজনী কত? তার পূর্বের মৌলের পাশে যা আছে তার পূর্বের মৌলের পাশে কি কিছু নাই, মানে কত? 1 আছে। আগেরটা যেহেতু প্লাস দিছি, পরেরটা কত দিব? -1। তাহলে এখানে কি দিয়ে দিলাম? -1। ঠিক আছে? এতটুকু ক্লিয়ার? এটা কি আমাদের MOH3 এর বিয়োজিত রূপ। এবার দেখো M3, প্রথমে এটার ঘনমাত্রা আমাদেরকে বের করতে হবে না? এটা ঘনমাত্রা তো জানি না, না জানলে ঘনমাত্রা কি ধরতে হয়? S ধরতে হয়। তাহলে এটার ঘনমাত্রাকে আমরা S ধরছি। তাহলে এটার ঘনমাত্রা কত? S। এর সামনে কিছু নাই মানে কি? একটা S ছিল, বাট এর সামনে কত? 3। এর জন্য কত গুণ হবে? 3 গুণ হবে না? তাহলে 3 গুণ করে দিলাম। ওকে, শেষ কাহিনী। এবার আমাকে এই কোশ্চেনে কি বের করতে বলছে? দ্রাব্যতা। আচ্ছা, আমাদের যদি দ্রাব্যতা বের করতে বলে তখন আমরা এখানে কি বের করি? KSP বের করি না? KSP মানে কি? দ্রাব্যতার গুণফল। ওকে, তাহলে উই নো। তাহলে KSP সূত্র কি? KSP আমাদের কি করতে হয়? প্রথমে যেটা আছে ওইটার ঘনমাত্রা লিখতে হয়। তাহলে প্রথমে কি আছে? M3 প্লাস, এটা লিখলাম। এবার M3 প্লাস দ্বারা কি ঘনমাত্রা বুঝাইতেছে? না, ঘনমাত্রা বোঝানোর জন্য কি করতে হবে? থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। তাহলে এটার পাশে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করলাম। এবার এর সামনে তো কিছু নাই, সামনে যত থাকবে ওইটা কি হয়ে যাবে? উপরে পাওয়ার হিসাবে থাকবে। সামনে 1 আছে, এই জন্য উপরে 1 দিলেও যা, না দিলেও তা। আচ্ছা, তারপরে আমি কি লিখবো? দেখো এখানে কি আছে? OH, তাই না? OH লিখলাম মাইনাস। এর সামনে কত আছে? 3। তাহলে 3 কোথায় যাবে? উপরে কিউব হয়ে যাবে। অর্থাৎ আমাদের KSP মানে কি বোঝায়? উৎপাদ সমূহের ঘনমাত্রার গুণফল। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো M3 প্লাসের দ্রাব্যতা কত ছিল? S লিখলাম। OH3 দ্রাব্যতা কত ছিল? 3S। তার উপরে আবার কি? কিউব দাও। 3 এর উপরে কিউব করা মানে কত? 27 না? 27 তো, তাই না? তাহলে 27, একটা S কিউব আর একটা S যদি গুণ করো তাহলে কি হবে? S⁴। অর্থাৎ আমাদের KSP সমান কত আসছে? 27 S⁴। আমাকে কি বের করতে বলা হয়েছে? ঘনমাত্রা মানে S বের করতে বলছে। তাহলে আমরা এখান থেকে কি বের করব? S বের করব। তাহলে S ইকুয়াল টু আমাদের কি হবে? S⁴ এই পাশে রাখলাম। 27 গুণ আছে, এই পাশে ভাগ করলে কি হবে? KSP / 27, তাই না? এই পাশে দেখো কত আছে? 4 আছে না? 4 কোথায় চলে যাবে? এই পাশে। আমরা জানি স্কয়ার থাকলে এই পাশে যদি চলে যায় সেটা কি হয়? ঘনমূল হয়ে যায়। যেহেতু 4 আছে তার মানে এখানে কি হবে? 4 ঘনমূল হয়ে যাবে। তাহলে এইটা যদি আমি করতে চাই S, এটা যদি এই পাশে পাঠাই দাও তাহলে এই পাশে বর্গমূল দিয়ে উপরে কত দিয়ে দিবা? 4। আর এখানে কত? KSP / 27। এবার KSP এর মান কত? দেখো তো আমাদের উদ্দীপকে দেওয়া আছে না? KSP এর মান কত? 3.75 * 10⁻⁶। KSP, এই যে চোখ দিয়ে দেখো, KSP। আচ্ছা, হাত দিয়ে করা যাবে না, স্মার্ট বোর্ড না তো। আচ্ছা, এবার S ইকুয়াল টু কি হবে? 4√KSP। KSP এর মান কত? 3.75। ওকে, 3.75 *
10 ইনভার্স 6 এটা কি x টু দি পাওয়ার না ইনভার্স বলে আর কি মাইনাস আছে। আচ্ছা ডিভাইডেড কত 27, সো আমি 27 দিয়ে দিলাম। এখন দেখো এখানে যে কোশ্চেনটা আসে সবার মনে যে এইটা ডিভাইডেড এইটা 27 ভাগ করতে পারি, বাট এই পাওয়ারটা দিব কিভাবে? ক্যালকুলেটর অনেক ভাবে ইউজ করা যায়, বাট যারা হচ্ছে ওই যে নরমাল ক্যালকুলেটর গুলো ইউজ করো তারা কি করবা, এটা মানে কত 1/4, ঠিক আছে? তার মানে তুমি এটা দিয়ে ভাগ করবা, যে ফলটা আসবে ধরো ব্র্যাকেটের ভিতরে ওই ফলটা লেখা, এটা মানে কত 1/4, মানে এটার উপরে যে যত থাকবে, ধরো যদি এরকম থাকতো 5 বর্গমূল, তার মানে এটা মান কত 1/5, তাহলে 1 রে যদি 4 দিয়ে ভাগ করো তাহলে একটা মান পাবা না? তাহলে ওই মানের উপর যদি এইভাবে 4 দাও তাহলে তুমি একটা মান পাবা। তাহলে ওই মানটা কত ক্যালকুলেটরে চাপো তোমরা, আমি এখান থেকে বসাই দিতেছি। এখানে মান আসে হচ্ছে 1.93 ইনটু 10 ইনভার্স 1.93 ইনটু 10 ইনভার্স কত আসছে 10 ইনভার্স 2। এবার দেখো ঘনমাত্রার একক কি বলো তো? মোল লিটার ইনভার্স 1 না? তাহলে তুমি চাইলে এটার একক এভাবে লিখতে পারো মোল লিটার ইনভার্স 1, অথবা তুমি চাইলে বল হাতের এম দ্বারাও বোঝাইতে পারো। কি বলছি বুঝছো? সো আমাদের খুব সহজে এই গ নাম্বার অ্যানসারটা করে ফেললাম। বোঝাই জানো ম্যাথটা, এই যে ঢাকা বোর্ড 2025 এর গ নাম্বার অ্যানসার, বুঝতে পারছো তো? এবার আমরা ঘ নাম্বার কোশ্চেনটার অ্যানসার করব, বুঝছো না? ওকে, তাহলে এখানে কি লিখবা? প্রদত্ত MOH3 দ্রাব্যতা হচ্ছে 1.93 ইনটু 10 ইনভার্স 2 মোল লিটার ইনভার্স 1, শেষ। ওকে, এবার আমাদের কি বের করতে হবে? পাত্র 1 এবং পাত্র 2 এর দ্রবণ মিশ্রিত করলে এই অর্ধক্ষেপ পড়বে কিনা। অর্ধক্ষেপ মানে কি? দুইটা নিচের তলানি হিসাবে জমা হবে কিনা, তাই না? ওকে, তাহলে তলানি হিসাবে জমা হবে কিনা সেটা তোমরা কিভাবে বের করবা বলো তো? তোমাকে আগে কি করতে হবে? দুইটারই প্রথমে একবার কি বের করতে হবে? কেএসপি, তারপর কি বের করতে হবে? কেআইপি। দুইটা মান বের করতে হবে। মান বের করে এখানে আমাদের কি দেখতে হয় যে যদি আমাদের কেআইপির মানের চাইতে কেএসপির মানটা বড় হয় তাহলে কি করবে না? অর্ধক্ষেপ করবে না। তাহলে অর্ধক্ষেপ করার শর্ত কি? কেএসপির মানটা ছোট হতে হবে, তাই না? তাহলেই তো অর্ধক্ষেপ করবে। তাহলে এবার আমরা কার কেএসপি আর কার কেআইপি বের করব, যেটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে। কি বলছে বুঝছো? তাহলে এটা বুঝবা কিভাবে? এটা একটু পরিষ্কার করি করে ঘ নাম্বার অ্যানসারে যাই। উঠাইছো তো? না উঠাইলে ওই এখান থেকে রেকর্ডেড আছে, দেখে নিই। তাহলে এবার ঘ নাম্বার অ্যানসার। তাহলে ঘ নাম্বারে আমাকে কি বলা হয়েছে? দুইটা পাত্রকে কি করতে বলছে? যোগ করতে বলছে। তাহলে প্রথম পাত্রে কি আছে? mx3 না? তাহলে কি লিখবো? প্রদত্ত বিক্রিয়াটি সম্পূর্ণ করে পাই। তাহলে এখানে কি আছে? mx3, তার সাথে কি বিক্রিয়া করাইতে হবে? BOH। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে বিক্রিয়া কেন করাইলাম? কারণ দুইটা পাত্র মিক্স করতে বলছে না? দুইটা পাত্র যদি একত্রে ঢালো তাহলে তো বিক্রিয়া হবে, এজন্য বিক্রিয়া করছি। এবার দেখো কোনটা কোনটার সাথে বিক্রিয়া হবে। নরমালি যৌগ দেওয়া থাকলে তো সমস্যা হতো না, বাট এখানে তো নরমাল যৌগ দেওয়া না। তাহলে কিভাবে বুঝবা? আমরা তো জানি প্রথমটা একটা প্লাস হয় একটা মাইনাস হয়, তাই না? তাহলে নিশ্চয়ই প্রথমটা প্লাস, পরেরটা কি হবে? মাইনাস হবে। যোজনীগত আপাতত জানি না, বসানো দরকার নেই। তাহলে এখানে ক্ষেত্রেও প্রথমটা প্লাস, আমরা তো জানি হাইড্রোক্সিলের যোজনীগত মাইনাস হয়, তাহলে মাইনাস। তাহলে কে কার সাথে যুক্ত হবে? প্লাস যায় মাইনাসের সাথে যুক্ত হবে না? তাহলে এম যায় যুক্ত হবে কার সাথে? OH এর সাথে। তাহলে এম যোগ করে দাও OH এর সাথে, আর এখানে বি যুক্ত করে দিবা কার সাথে? X3 এর সাথে, তাই না? আচ্ছা, তাহলে যদি যোগ করো তাহলে এম এর সাথে যদি তুমি OH যোগ করো, এম কি করলাম? OH, তাই না? এবার দেখো একটার যোজনী আরেকটার পাশে বসে, তাই না? এটা দ্বারা বুঝাইতেছে হচ্ছে ধরো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বা এই টাইপের যৌগগুলা। অথবা আরেকভাবে বুঝতে পারো এটার পাশে 3 দেওয়া আছে না, তার মানে ওই পাশে যৌগের পাশে কত বসবে? 3 বসবে। তাহলে এটা বোঝার উপায় কি? যে এইখান দেখে যে কোনটার পাশে ছিল। কি বুঝতে বুঝছো? তাহলে এম কার পাশে ছিল? X3 এর পাশে। তাহলে এটার পাশে কত আছে? 3। তাহলে এখানে কত বসাই দিবা? 3। এগুলো কখন? অজানা যৌগের ক্ষেত্রে, বুঝতে পারছো? তাহলে আমি কত বসাই দিব এখানে? 3। তো বসাই দিলাম প্লাস। এবার কি কার সাথে যুক্ত হবে? এখানে কি অবশিষ্ট আছে? বি আর এক্স অবশিষ্ট আছে না? তাহলে বি যায় যুক্ত হবে কার সাথে? এক্স এর সাথে। ওকে, বি যায় এক্স এর সাথে যুক্ত করলাম। এবার দেখো কি হয়, বি যায় যদি এক্স এর সাথে যুক্ত করে, এবার দেখো এক্স এর সামনে কত ছিল? 3 ছিল না? এবার ওইখানে তো আর বসাই দিতে পারবে না, এটা কি কোথায় বসাই দিবা? সামনে বসাই দিবা, শেষ। কি বুঝছো? তার মানে এখানে সামনে বসাই দিলাম। এবার এইটা নিয়ে তো আমাদের মাথা ঘামানো হয়তো বা উচিত না। এর পিছনে রিজন কি জানো? কারণ আমাদের এখানে বিক্রিয়াতে কার মানের কথা বলছে? MOH এর কথা বলছে না? তাহলে MOH এর কথা বলছে, তার মানে আমরা এতটুকু সুন্দর মতো বের করতে পারলেই হইছে, বাকিটা আমাদের দেখার বিষয় না। এবার মাঝে মধ্যে কিছু কোশ্চেন এরকম বলে যে অদক্ষেপ করবে কিনা ব্যাখ্যা করো, ঠিক আছে? কোনটার ক্ষেত্রেই কেএসপি এর মান দেওয়া থাকে না। আমি তো সহজ ভাষায় বলছি, এখানে যেটার কেএসপি দেওয়া থাকবে তুমি কি করবা? ওইটারই কেআইপি বের করবা,
ঠিক আছে, বের করে তারপর তুলনা করবো অদক্ষেপ করবে কিনা। যদি বাই চান্স এটা কেএসপি দেওয়া না থাকতো তখন কি করতে? এখানে যে দুইটা যোগ উৎপন্ন হয়েছে দুইটারই কি বের করতে হইতো? কেআইপি বের করতে হইতো, কেএসপি বের করে। কি বুঝতে পারছো? দুইটারই আলাদা করে কেএসপি বের করতে হইতো, তারপর দুইটারই আলাদা করে কি বের করতে হইতো? কেআইপি। তাহলে এখন কার কেএসপি দেওয়া আছে? এমওএস3 না? তার মানে এবার তুমি কার কেআইপি বের করবা? এমওএস3 এর বের করতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে বিক্রিয়াটা করলাম। তাহলে এখানে কার কেএসপি দেওয়া? MOH3 এর কেএসপি দেওয়া আছে। কত দেওয়া আছে? 3.75 ইনটু 10 ইনভার্স 6। সো আমি সুন্দর মতো বসাই দিলাম, তাই না? এবার কি করব? এটারই কেআইপি বের করব। আচ্ছা, কেআইপি যদি বের করতে চাও তাহলে কি করতে হবে? এখনো কার যেটা কেআইপি বের করতে বলছে ওটাকে কি করবে? আবার বিয়োজিত করবে। কারণ কেএসপির বেলায় কি করতে? বিয়োজিত করে তারপর কেএসপি বের করতে না? কেআইপির বেলায়ও সেম জিনিস। কেএসপি জাস্ট দ্রব্যতার গুণফল আর কেআইপি কি আয়নিক গুণফল, ডিফারেন্স এতটুকু আর কোনো কিছু না। তাহলে আমরা কার কেআইপি বের করব? MOH3। এবার MOH3 বের হয়েছে না, এতটুকু আমরা আবার কি করব? বিয়োজিত করব। বুঝতে পারছো? ওকে, তাহলে এটাকে যদি বিয়োজিত করি তাহলে এখানে MOH3 এর বিয়োজিত রূপ, তাহলে এটাকে যদি বিয়োজিত করি তাহলে কি তৈরি হয়? M3 প্লাস আর এখানে কি তৈরি হবে? প্লাস 3OH মাইনাস, তাই না? তাহলে এখন এখান থেকে যদি তুমি কেআইপি বের করবা তাহলে কার কার কেআইপি বের হবে? M3 প্লাস এর কেআইপি বের করতে হবে, আবার OH3 এর করতে হবে, তাই না? তাহলে এবার তুমি কি M3 প্লাস এর ঘনমাত্রা জানো? কেআইপি তো তুমি তখন বের করতে পারবে যখন M3 প্লাস এর ঘনমাত্রা জানবা, আবার এটার ঘনমাত্রা জানবা তখন। তাছাড়া তো কেআইপি বের করতে পারতে না। আর কেএসপি আর কেআইপির মধ্যে মূলত তফাৎ কি? যেমন কেএসপির বেলায় তোমরা আগে কি করছো? এটার ঘনমাত্রা ছিল, ওইটারে কি করছো? এইভাবে থার্ড ব্র্যাকেটের মাধ্যমে আটকাইছো। তারপর এটা 3OH ছিল, তখন কি করতা? 3S দিয়া তার উপরে আবার কি দিয়ে দিতা? এরকম করে কিউব দিয়ে দিতা। কেএসপি তো তাই করছো, তাই না? কেএসপি তো এটাই ছিল, বাট কেআইপির বেলায় কি এখানে 3S গুলা বসবে না, এখানে কি বসবে? সরাসরি ঘনমাত্রা বসবে। কি বুঝছো? তাহলে কেআইপি যখন করবা তখন জিনিসটা কি হবে? কেআইপি সমান, এটা তো অজানা, এস জানা ছিল না, বাট কেআইপি দুইটার জন্য M3 এর জন্য যেরকম হচ্ছে ঘনমাত্রা একটা হবে, OH3 এর জন্য কিন্তু ঘনমাত্রা আরেকটা হবে। কেন বলো তো? কারণ M3 কোন এখানে যে M3 উৎপন্ন হয়েছে, M আসলে আসছে কোন পাত্র থেকে? পাত্র 1 থেকে। তাহলে পাত্র 1 এর ঘনমাত্রা আর এখানে OH আসছে পাত্র 2 থেকে, তাহলে দুইটা ঘনমাত্রা তো সেম আসবে না? সেম আসবে। তার মানে ডিফারেন্সটা বুঝছো? কেএসপি এর বেলায় দুইটার ঘনমাত্রাই সেম, বাট কেআইপি এর বেলায় কি দুইটার ঘনমাত্রা সেম না। কারণ কি? কেআইপি কোথায় থেকে আসে? ভিন্ন পাত্র থেকে আসে, আর কেএসপি কোথায় থেকে আসে? একটা পাত্র থেকে আসে। হ্যাঁ, বুঝতে পারছো? তাহলে এখন যদি এটা বের করতে চাও কেআইপি এর বেলায় জিনিসটা কি রকম হইতো? এবার S ছিল, তুমি চাইলে S লিখতে পারো, এইভাবে S লিখলা। আর এখানে কি ছিল? OH ছিল না, OH মাইনাস, এটার উপরে কি দিয়ে দিতে হবে? কিউব দিয়ে দিতে হবে। এবার এটা যদি করো, এটারও কি তোমার ঘনমাত্রা জানতে হবে না? এটার S1 এটার S2 জানতে হবে না? তুমি কি এখন M এর ঘনমাত্রা আর OH এর ঘনমাত্রা জানো বা উদ্দীপকে দেওয়া আছে? তাহলে এখন কি করতে হবে? ঘনমাত্রা বের করতে হবে। বুঝতে পারছো তো বিষয়টা? তাহলে আমি এতটুকু পরিষ্কার করে দেই। পরিষ্কার করে দিয়ে আগে কি করব? M3 কোথায় থেকে আসছে? পাত্র 1 থেকে আসছে। তাহলে পাত্র 1 এর এখানে ঘনমাত্রা কত ছিল সেটা আমি বের করব। তাহলে পাত্র 1 এর ঘনমাত্রা বা পাত্র 1 এর ক্ষেত্রে, তাহলে আমাদের দুইটা পাত্র দেওয়া আছে, কথা বুঝো। পাত্র দুইটা দেওয়া, এক পাত্রের ঘনমাত্রা জানো, ঠিক আছে? ধরো এখান ক্ষেত্রে দুই পাত্রের ঘনমাত্রা জানো, বাট দুইটার টাইট্রেশন করে নতুন একটা ঘনমাত্রা বের করবা না? কারণ তো ভিন্ন জিনিস তৈরি হয়েছে। এইখানে যে ঘনমাত্রা দেখতেছো এটা কিন্তু শুধুমাত্র M এর না কিংবা X এর না, MX3 পুরাটার একত্রে ঘনমাত্রা। বুঝতে পারছো? তাহলে M এর তো ঘনমাত্রা দেওয়া নাই, দেওয়া আছে। তাহলে এখান থেকে কি করতে হবে? M এর ঘনমাত্রা বের করতে হবে না? যখন একটা ঘনমাত্রা দেওয়া থাকে অপরটার ঘনমাত্রা বের করতে হয় তখন আমরা কোন প্রসেস অনুসরণ করি? ট্রাইটেশন। এর আগে একটু ক্লাসে করেছিলাম, ঠিক আছে? তাহলে একটি জানা ঘনমাত্রার দ্রবণ দ্বারা অপর একটি অজানা ঘনমাত্রার দ্রবণ নির্ণয় করার পদ্ধতি ট্রাইটেশন। তাহলে ট্রাইটেশনে কোন সূত্র ইউজ করি? V1 S1 = V2 S2, এটা না? ওকে, তাহলে আমরা কি করব এটার ক্ষেত্রে? V1 S1 = V2 S2 কি বের করব? S2 বের করব না? পরবর্তী ঘনমাত্রা। V1 দ্বারা আদি ঘনমাত্রা, S1 দ্বারা আদি আয়তন, আর V2 দ্বারা পরবর্তী আয়তন, আর S2 দ্বারা পরবর্তী ঘনমাত্রা। তাহলে S2 যদি বের করি, V1 S1 ডিভাইডেড কি V2। এখন
কোনটার কত দেওয়া আছে দেখো, প্রথম পাত্র তো করতেছি, প্রথম পাত্রের আয়তন এটার ভিতরে কত দেওয়া, 20 মিলিলিটার দেওয়া না, আয়তন কিন্তু 20 মিলিলিটার এককই হবে। তাহলে v1 = 20 মিলিলিটার। s1 এটার ক্ষেত্রে কত দেওয়া, মানে s1 মানে কি পুরাটা 1.25 × 10⁻³ ওকে, 1.25 × 10⁻³ m ওকে। তারপরে এবার কি দেওয়া, আমাদের কি v2 বের করতে হবে না, মানে দুইটার আয়তন v2 মানে কি, দুইটা পাত্র তো এইভাবে যোগ করছো, যোগ করলে দুইটা পাত্রের আয়তন যোগ হয়ে যাবে না। এই পাত্রের আয়তন 20 মিলিলিটার আর এই পাত্রের আয়তন 100 মিলিলিটার, দুইটা যোগ করলে কত মিলিলিটার হবে, 120 মিলিলিটার হবে। তাহলে এখানে কি করব, 20 + 100, তার মানে 120 মিলিলিটার, বুঝতে পারছো? তাহলে এখান থেকে আমরা কি বের করব, s2 বের করব। তাহলে এবার মানগুলো বসাও। তাহলে v1 এর মান কত 20 আর s1 এর মান কত 1.25 × 10⁻³ v2 এর মান কত 120, ক্যালকুলেশন করে দেখো কত আসে, ক্যালকুলেশন করে বলো। হ্যাঁ 2.083 × 10⁻³ 2.083 × 10⁻4 এম, দেখো মিলছে কিনা, v2 এর মান কিভাবে 120 হইছে বুঝো না জিনিসটা, বলো। দুইটা যোগ করছি, ক্লিয়ার? আচ্ছা এখন তোমরা কি কেউ বলতে পারবা যে s2 যে এটা পাইলা 2.083 × 10⁻4 এটা কার আসলে ঘনমাত্রা, এটা কার ঘনমাত্রা, m এর না x এর, বলো তো। দুইটারই ঘনমাত্রা, কিন্তু m এর ঘনমাত্রা বা x3 এর ঘনমাত্রা, বাট এটা ক্ষেত্রে আমাদের প্রয়োজন কার, m3 এর না, তার মানে আমি সরাসরি লিখতে পারি না m3 প্লাস এর ঘনমাত্রা এত, বুঝতে পারছো? তাহলে এখানে m3 প্লাস এর ঘনমাত্রা 2.083 × 10⁻4 m, শেষ। এবার তোমার কার ঘনমাত্রা বের করতে হবে, OH এর ঘনমাত্রা বের করতে হবে না, OH এর ঘনমাত্রা কোথায় থেকে পাবা, পাত্র 2 থেকে পাবা না, ওকে। তাহলে আবারও কি সেম প্রসেস, পাত্র 2 তে আবার টাইট্রেশন করতে হবে। তাহলে পাত্র 2 এর ক্ষেত্রে, তাহলে পাত্র 2 এর ক্ষেত্রে কি আবারও টাইট্রেশনের সূত্র কি, v1 s1 = v2 s2, তাহলে v1 s1 = v2 s2, এটার ক্ষেত্রে আমরা কি বের করব, s2 বের করব না, তাহলে সূত্র হচ্ছে v1 s1 / v2। এবার পাত্র 2 এর ক্ষেত্রে দেখো, পাত্র 2 এর ক্ষেত্রে কি কি দেওয়া আছে, ঘনমাত্রা কিন্তু দেওয়া আছে, ঘনমাত্রা কত দেওয়া, s1 = 2.15 × 10⁻² m, আর এটার ক্ষেত্রে আয়তন, মাঝি আয়তন কত 100 মিলিলিটার, তাহলে 100 মিলিলিটার। তাহলে এটার ক্ষেত্রে তোমার v2 কত দেওয়া, v2 মানে কি দুইটা আয়তন যোগ করব না, তাহলে এটার ক্ষেত্রে 100 আর এটা 120, তার মানে দুইটা মিলে কত হবে 120 মিলিলিটার। এটার ক্ষেত্রে আমরা আবার কি বের করব, s2 বের করব ওয়াট। তাহলে এবার যদি আমি মান বসাই কত আসে, v1 এর মান হচ্ছে 100, s1 এর মান 2.15 × 10⁻², আর v2 এর মান কত আসে 120, ক্যালকুলেশন করে বলো কত মান আসছে। আমি এখান থেকে দেখে বসাই দিতেছি, তারপর দেখো মিলে কিনা, 1.79 × 10⁻² m, দেখো তো মিলে কিনা, ওকে। তাহলে দেখো দুইটারই কিন্তু কি বের করা শেষ, ঘনমাত্রা বের করা শেষ। এবার কি আমাদের kip এর মান বের করতে কোনো অসুবিধা আছে, অসুবিধা নেই। তাহলে এবার আমরা সরাসরি kip এর সূত্র বসাবো, তাহলে উই নো, তাহলে kip এর সূত্র কি, kip আসলে কার বের করতেছি, এটা kip বের করতেছে না, তাহলে এটার ক্ষেত্রে এটার ঘনমাত্রাকে কি দ্বারা প্রকাশ করা হয়, m3 প্লাস দ্বারা দিলাম, সামনে কিছু নাই এই জন্য কি উপরে কিছু দিতে পারবো না, পাওয়ার হিসাবে দিতে পারবো না, ইনটু এবার কার ঘনমাত্রা যোগ হবে, OH3 এর গুণ হবে, তাহলে OH মাইনাস দিলাম, OH মাইনাসের সামনে কত আছে 3 3, কোথায় দিয়ে দিব, উপরে দিয়ে দিব। দেখো এবার দেখো তুমি সবগুলোর ঘনমাত্রা পাইছো না, m3 প্লাস এর ঘনমাত্রা পাত্র 1 থেকে পাইছো, এর ঘনমাত্রা কত ছিল 2.083 × 10⁻4 ইনটু OH মাইনাস এর ঘনমাত্রা কত ছিল, কোথায় জানি, এই যে পাত্র 2 থেকে পাইছি 1.79 × 10⁻², তার উপরে কি দেওয়া, কিউব দেওয়া। যদি তুমি ফাইনালি ইকুয়েশন করো তাহলে দেখো মানটা কত আসে, দ্রুত দেখো, আমি একটু দেখে বসাই দেই। kip এর মান হচ্ছে 1.2 × 10⁻9, 1.2 × 10⁻9, ঠিক আছে। kip এর কিন্তু কোনো একক হয় না, এইজন্য আমি কোনো একক বসাই নাই, ঠিক আছে। kip এর কিন্তু আবার একক দিও না, দেখো মিলছে কিনা। আচ্ছা আমি একটু মার্কিং করি, kip এর মান আমাদের কত ছিল 3.75 × 10⁻6, আর kip এর মান পক্ষান্তরে কত পাইছো 1.2 × 10⁻9। এবার বলো তো কোনটা বড় আর কোনটা ছোট,
বলো কোনটা বড় আর কোনটা ছোট? ক্যালকুলেটরে তো দেখতে পারো। কেবি বড় কে স্পিড চাইতে, ক্যালকুলেটর চেক করো। তাহলে এখানে আমরা কি করব, কে আইপি ইজ গ্রেটার দেন কি কে স্পিড। না না সরি কে সরি কে আইপি এর চাইতে কে স্পিড বড়। দেখো একটা থেকে একটা মাইনাস করো, দেখো কোনটা বড় কোনটা ছোট। তাহলে দেখো আর কেএসপি বড় হবে। আচ্ছা তাহলে কেএসপি বড় মানে কি অদক্ষিপ্ত হবে না হবে না? হবে না। কারণ যদি কখনো আমাদের কেআইপি বড় হয় তাহলে কি হবে, অদক্ষেপ পূর্বে, আর কেআইপি যদি ছোট হয় তাহলে কি হবে না, অদক্ষেপ পূর্বে না। আবার যদি কখনো দুইটা সমান হয় তাহলে কি হবে, প্রশমিত হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে কি করবে, অদক্ষেপণ করবে, মানে কি পাত্রের নিচে জমা হবে। ওকে, এটাই ছিল কি তোমাদের ঢাকা বোর্ড 2025-এর অ্যানসার। তো মোটামুটি সবগুলো অঙ্কই একই রকম, ঠিক আছে? প্রবলেম আছে কোনো? দেখো তো।